আসসালামু আলাইকুম। আমরা এখন অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ওএম সাবজেক্টের দেখব অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম অধ্যায় আমাদের অনেক বড় একটা অধ্যায়। এই অধ্যায়ে থেকে আমাদের 2 থেকে 3টি প্রশ্ন আমাদের আসে। প্রায় 3টি প্রশ্ন আমাদের আসবেই। তো এই প্রশ্নটি QWL, এই প্রশ্নটি আমাদের গত বর্ষে এসেছিল। কর্মজীবনের মান, কর্মজীবনের মান নিয়ে আসছিল। কর্মজীবনের মান কি? এটা ব্যাংকিং সেক্টরটা খুব ভালো মতো এটা করে স্ট্রিক্টলি ফলো করে আর কি। ব্যাংকিং সেক্টরটা। তো এখানে আমাদের গত বছর এসেছিল কর্মী ও সংস্থার জন্য কর্মজীবনের মানের মাত্রাগুলো কি কি আছে, কর্মী ও প্রতিষ্ঠানের কর্মজীবনের মান নিশ্চিত এবং উন্নয়নের জন্য কি কি ব্যবস্থা দরকার, মানে কর্মজীবনের মান উন্নত করার জন্য কি কি ব্যবস্থা দরকার সেটা আমাদের চেয়েছে। তো কর্মজীবনের মান এটা যেহেতু গত বছর এসেছিল, এখানে এটার আসার প্রশ্নই আসে না, এটা আসবেও না। তাহলে এখান থেকে আমরা জাস্ট জিনিসটা জানবো QWL কি। কর্মজীবনের মান বলতে একটি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কাজের পরিবেশের অনুকূলতা বা প্রতিকূলতা বোঝায়। এটি তার কাজের প্রতিটি মাত্রা সম্পর্কে একজন ব্যক্তির অনুভূতিকে প্রকাশ করে, যেমন অর্থনৈতিক প্রণোদনা, পুরস্কার, কাজের নিরাপত্তা, কাজের অবস্থা, সাংগঠনিক আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি। তাহলে কর্মজীবনের মান, আপনার মান সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। আপনার কর্মজীবনের সেই মানটা কার উপর নির্ভর করে? আমাদের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। আর্থিক প্রণোদনা, পুরস্কার, কাজের নিরাপত্তা, মানে আপনি যে কাজ করছেন সে কাজের নিরাপত্তা বা স্থায়িত্ব কিরকম, কাজের অবস্থা, সাংগঠনিক অবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদির উপর। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কাছে কর্মজীবনের মান। আচ্ছা, এটা গত বছর আসলে এটা আমরা দেখবো না। আহ, এটা ছিল আমাদের 99তম ব্যাংকিং ডেভেলপমেন্ট, 99তম ব্যাংকিং ডেভেলপমেন্ট, এটা আসলো গত বছর। হুম, নোট করে কর্মজীবনের মান উন্নয়ন ও পরিমাপের প্রধান মাপকাঠি আলোচনা করুন। প্রধান মাপকাঠি আলোচনা করুন, এটা আমাদের আসছিল। আচ্ছা, তো এটা আমরা দেখবো না। QWL থেকে আর প্রশ্নই হবে না মেবি, আমরা এটা দেখবো না। কিউডব্লিউএল এর সমস্যাগুলি। হ্যাঁ, এই যে সাংগঠনিক আচরণ, সাংগঠনিক আচরণ থেকে এবারে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। অর্গানাইজেশন বিহেভিয়ার, সাংগঠনিক আচরণ কি? তো আমরা স্বাভাবিকভাবে কিন্তু এটা দ্বারা বুঝতে পারতেছি সাংগঠনিক বলতে কি বুঝি, আচরণ বলতে কি বুঝি। আচরণ বলতে আপনার আমার যে বহিঃপ্রকাশ, যে অভিব্যক্তি কোনো একটা বিষয়ে, এটা হচ্ছে আমাদের কাছে আচরণ, তাই না? তো আচরণ বলতে আমাদের কথাবার্তা, ইশারা, ইঙ্গিত, হ্যাঁ, যেটা বহিঃপ্রকাশ, মানুষের ভাবের বহিঃপ্রকাশ যেটা, সেটা হচ্ছে আমাদের আচরণ। সাংগঠনিক বলতে আমরা কি বুঝি, যে আমাদের নিয়ম নীতি কাঠামো মাফিক যে প্রতিষ্ঠান আমাদের চলে, সে প্রাতিষ্ঠানিক রূপটাই হচ্ছে সাংগঠনিক সংগঠন আর কি। তাহলে আমাদের সংগঠনের মধ্যে কর্মীদের যে আচরণটা মূলত, এখানে যদি আমরা ব্যাখ্যা করি একটু, যে সাংগঠনিক আচরণ হলো আচরণ বিজ্ঞানের একটি প্রায়োগিক শাখা, যা সংগঠনের কর্মরত মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। সাংগঠনিক আচরণ বলতে সকল ধরনের প্রতিষ্ঠান বা সংগঠনের আওতায় কর্মীদের পারস্পরিক যোগসূত্র ও আন্তঃপ্রক্রিয়াকে বোঝায়। তারা প্রতিষ্ঠানের কর্মীদের যে তাদের ভাবের আদান প্রদান বা তাদের ভাবের বহিঃপ্রকাশকে সাংগঠনিক আচরণ বলে, এটা সহজে আমরা দেখতে পারি। আচ্ছা, তো এ ধরনের আচরণ কেবলমাত্র কর্মীদের মনস্তাত্ত্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করে না, আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করে রয়েছে। এরূপ বিষয়াদি হলো আচরণের নৃতাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক বিষয়াদি, সাংগঠনিক কাঠামো এবং কর্তৃত্ব বিষয়ক উপাদান, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্য সমন্বিত হতে পারে। এত কিছু এত লেখার দরকার নেই, বা আপনি আপনার মতো করে লিখবেন। শুধু এই কথাটা বলে যে একটি প্রতিষ্ঠানের মধ্যে বা কোনো সংগঠনের মধ্যে কর্মীদের যে ভাবের বহিঃপ্রকাশ, এই ভাবের বহিঃপ্রকাশকে সাংগঠনিক আচরণ বলে, সহজ কথায়। এই সাংগঠনিক আচরণ কিন্তু আসার সম্ভাবনা অনেক, আমাদের 99%। হ্যাঁ, তো অনেক বেশি এই সাংগঠনিক আচরণ আসার সম্ভাবনা। এখান থেকে আমাদের প্রশ্ন হবে, এবারে হবে আর কি। আচ্ছা, তো সাংগঠনিক আচরণের আমাদের মূল উপাদানগুলো চেয়েছে। সাংগঠনিক আবেদনের মূল উপাদান কি?
তো সাংগঠনিক আচরণের মূল উপাদান হচ্ছে আমাদের কি থাকবে, সংগঠন থাকবে, একটা প্রতিষ্ঠান থাকবে, আর আমাদের ম্যান পাওয়ার থাকবে, সংগঠনের ম্যান পাওয়ার থাকবে, তাই না? তাহলে আমাদের সংগঠন থাকতে হবে, মূল মূল উপাদান কি, সাংগঠনিক আচরণ করতে গেলে সংগঠন থাকবে, একটা প্রতিষ্ঠান হতে হবে, ম্যান পাওয়ার থাকতে হবে, মানে জনশক্তি থাকতে হবে, এই জিনিসগুলো মানে মানুষ। এই দেখুন মানুষ, সংগঠনিক আচরণের মূল যে উপাদান সেটা হচ্ছে মানুষ, কারণ মানুষ না হলে তো আচরণ তৈরি হবে না, আচরণ সৃষ্টি হবে না, তাই না? তাহলে সংগঠনিক আচরণের মূল উপাদান বা শক্তি হচ্ছে মানুষ। তারপরে আছে কাঠামো। কাঠামো বলতে এই যে সংগঠনের কাঠামোকে বোঝাবো, হ্যাঁ। কাঠামো বলতে সংগঠনের কর্মরত কর্মীদের আনুষ্ঠানিক সম্পর্ককে বোঝায়। আনুষ্ঠানিক সম্পর্ককেই আমরা কাঠামো বলে থাকি। যেমন আমাদের আনুষ্ঠানিক সম্পর্ক কিরকম, কার নিচে কে থাকবে, আমাদের যে একটা ডায়াগ্রাম থাকে, যে প্রথমে এমডি ও সিও, তারপরে আছে এএমডি, ডিএমডি, যা যে যে থাকে আর কি, এরকম ভাবে আমরা শ্রেণীবিন্যাস গুলো করবো, তাই না? এরকম আন্ডার শ্রেণীবিন্যাস করবো, অর্গানোগ্রাম আর কি। তো এই যে একটা সম্পর্কের শ্রেণীবিন্যাস, সেই সম্পর্কের শ্রেণীবিন্যাস সে হচ্ছে আমাদের কাছে একটা কাঠামো হিসেবে পরিচিত। সংগঠনের কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিভিন্ন পদ সৃষ্টি করা হয়। বিভিন্ন পদ সৃষ্টি করা হয়, যে পদের কথা বললাম। এসব পদ হলো ব্যবস্থাপক হিসাবে রক্ষ, তত্ত্বাবধায়ক, সাধারণ কর্মী প্রভৃতি। এ ধরনের কর্মীদের কাঠামোগতভাবে সম্পৃক্ত করতে হয়, যাতে তারা দক্ষতার সঙ্গে তাদের কার্যাদি সম্পন্ন করতে পারে। আবার এ ধরনের সম্পর্ক অনেক সময় সহযোগিতা, আলাপ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে দেখা যায়। আচ্ছা, যাই হোক, কাঠামো বলতে আমরা মূলত বুঝবো সংগঠনের কাঠামো। তারপর আছে প্রযুক্তি। তাহলে প্রযুক্তি এখানে আমাদের সাংগঠনিক কাঠামো উপাদানের মূল শক্তিগুলোর মধ্যে একটি। তাহলে আমরা যে আচার আচরণ বলতে যে শুধু আমরা কথাবার্তা বোঝাবো, ইশারা বোঝাবো, এই যে তা না। আমাদের এখানে প্রযুক্তিগত যে আমাদের প্রযুক্তিগত ব্যবহারের মাধ্যমে আমাদের সাংগঠনিক আচরণটা অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রযুক্তি থাকবে, তারপরে আছে পরিবেশ। তাহলে মানুষ, সংগঠন, চারটি। মানুষ, সংগঠন, তারপরে হচ্ছে প্রযুক্তি এবং পরিবেশ। এই চারটি উপাদান এখানে আমাদের রয়েছে। আচ্ছা, এখানে সহজ আছে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সাংগঠনিক আচরণ বলতে কি বোঝায়? সাংগঠনিক আচরণের প্রধান প্রধান উপাদানগুলি আলোচনা করুন, এরকম। এক্স ব্যাংকের ইউনিট ম্যানেজার হিসেবে আপনি কিভাবে সাংগঠনিক আচরণের শক্তিগুলি প্রয়োগ করতে পারেন? গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্স ব্যাংকের ইউনিট ম্যানেজার হিসেবে কিভাবে আপনি, একজন ম্যানেজার হিসেবে আপনি সাংগঠনিক আচরণের শক্তিগুলি প্রয়োগ করতে পারেন। তাহলে এখানে আমাদের সাংগঠনিক আচরণের যে শক্তিগুলো কি কি রয়েছে, উপাদানগুলো আছে মানুষ। মানুষ আমাদের আছে এখানে, মানুষ বলতে এখানে সংগঠনের যে ম্যান পাওয়ার আছে সবগুলো মিলে হচ্ছে আমাদের মানুষ বা জনশক্তি, তাই না? এখানে মানুষ না রেখে জনশক্তি রাখতে পারি। নিয়োগ এবং প্রতিভা ব্যবস্থাপনা, আমরা জনশক্তির মধ্যে আছে নিয়োগ এবং আমাদের প্রতিভা ব্যবস্থাপনা। এখানে আমাদের যে ম্যান পাওয়ার থাকবে সে ম্যান পাওয়ার প্রশিক্ষণ উন্নয়ন করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে, যোগ্যতার মতো সর্বোত্তম যোগাযোগ ব্যবস্থা চালু করতে হবে। কারণ সে টেলিফোনে হতে পারে, অবাধে আমাদের যাতায়াত হতে পারে, কোনো মিটিং মিটিং সিটিং হতে পারে, এরকম। তাহলে মানুষকে, জনশক্তিকে আমরা কিরকম ভাবে ব্যবহার করতে পারবো, প্রয়োগ করতে পারি আমরা এই শক্তিগুলো, যে সঠিক নিয়োগ দিতে পারি, প্রশিক্ষণ ব্যবস্থা করতে পারি, অনুপ্রেরণা দিতে পারি, যোগাযোগ তাদের সাথে করতে পারি, রক্ষা করতে পারি। তারপর হচ্ছে গঠন। গঠন বলতে এটা প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বলা হয়। সাংগঠনিক নকশা। সাংগঠনিক নকশা আমাদের থাকবে। নকশা বলতে যে কাঠামো, যে কার নিচে কে থাকবে, মানে দায়িত্ব কর্তব্যের পদবিন্যাস যেটা চিত্রের মাধ্যমে দেখায়, সেটা সাংগঠনিক নকশা। অর্পণ এবং ক্ষমতায়ন, কাকে অর্পণ করতেছে এবং কি ক্ষমতা রয়েছে সেটা এখন করবে। তারপরে আছে প্রযুক্তি। আমরা এখানে প্রযুক্তি ব্যবহার করব। প্রযুক্তি আমাদের বিভিন্ন কাজ, ডিজিটাল ট্রান্সফরমেশন, তারপরে আছে উপযুক্ত প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা। তারপরে আছে পরিবেশ, সাংগঠনিক সংস্কৃতি, কর্মজীবনের মানে ভারসাম্য, টেকসই উদ্যোগ, এরকম আমাদের পরিবেশের উপর আমাদের এখানে দুইটা তিনটা পয়েন্ট লিখবো। এখানে আমাদের এক্স ব্যাংকের ইউনিট ম্যানেজার হিসেবে সাংগঠনিক আচরণের যে শক্তিগুলো রয়েছে, শক্তিগুলি প্রয়োগ করতে পারি, মানে এই ধরনের ভাবে আমরা প্রয়োগ করতে পারি। সংক্ষেপে মৌলিক ধারণাগুলি বর্ণনা করুন যেগুলি সাংগঠনিক আচরণের ভিত্তি। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ধারণার প্রযোজ্য আছে কি, তোমার মতামত যাচাই করো। তাহলে সংক্ষেপে মৌলিক ধারণাগুলি বর্ণনা করতে বলছে সাংগঠনিক আচরণের ভিত্তি। সাংগঠনিক আচরণের মৌলিক ধারণার মধ্যে রয়েছে মানুষের স্বভাব এবং সংগঠনের প্রকৃতি। মানুষের স্বভাব এবং সংগঠনের প্রকৃতি। মানুষের স্বভাবের মধ্যে রয়েছে মানুষের প্রকৃতির সম্পর্কে 6টি মৌলিক ধারণা রয়েছে।
আচ্ছা, এগুলো হচ্ছে স্বতন্ত্র পার্থক্য উপলব্ধি, একটি সম্পূর্ণ ব্যক্তি, তারপরে আছে অনুপ্রাণিত আচরণ, জড়িত থাকার ইচ্ছা, ব্যক্তির মূল্যবোধ। আচ্ছা, এখানে প্রত্যেকটি আলাদা আমাদের ইয়া করা আছে, ব্যাখ্যা করা আছে। স্বতন্ত্র ব্যক্তি বলতে বিশ্বের প্রতিটি ব্যক্তি পৃথক পৃথক। স্বতন্ত্র ব্যক্তি ধারণা, বিশ্বের প্রতিটি ব্যক্তি পৃথক পৃথক এবং স্বতন্ত্র পার্থক্য ধারণা নিয়ে বিজ্ঞান দ্বারা সমর্থিত। একজন মানুষ লক্ষ লক্ষ উপায়ে আলাদা, প্রতিটি ব্যক্তির ডিএনএ প্রোফাইল আলাদা। মূলত স্বতন্ত্র পার্থক্যটি বিষয়টি মনোবিজ্ঞান থেকে এসেছে। জন্মের দিন থেকে প্রতিটি ব্যক্তি অনন্য। আচ্ছা, আমাদের এখানে যে পার্থক্যগুলো রয়েছে, সরি, যে মৌলিক ধারণাগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে স্বতন্ত্র পার্থক্য উপলব্ধি, সম্পূর্ণ ব্যক্তি, অনুপ্রাণিত আচরণ এবং জড়িত থাকা আকাঙ্ক্ষা। আচ্ছা, সংগঠনের প্রকৃতি অনুযায়ী যদি আমরা দেখি, এখানে সামাজিক কাঠামো, পারস্পরিক ব্যবস্থা এবং নৈতিকতা। সংগঠনের প্রকৃতি সম্পর্কে তিনটি মূল ধারণা রয়েছে। সামাজিক কাঠামো, আমাদের সামাজিক কাঠামো, পারস্পরিক ব্যবস্থা এবং নৈতিকতা। সামাজিক কাঠামো বলতে আমাদের যে সমাজের যে সামাজিক অবস্থা, সামাজিক চিত্র, সকলে একে অপরের মিশে থাকে, এই আমাদের মনস্তাত্ত্বিকদের বিভিন্ন রকম চাহিদা রয়েছে। এই অবস্থাটা এখানে আমাদের ফুটে তুলতে হবে যে তাদের সমাজে বলা আছে মানুষের মনস্তাত্ত্বিক চাহিদা আছে, তাদের সামাজিক ভূমিকা এবং মর্যাদা রয়েছে, তাদের আচরণ বা গোষ্ঠীর পাশাপাশি তাদের পৃথক ড্রাইভ দ্বারা প্রভাবিত হয়। এটা বলা আছে মিউচুয়াল সিস্টেম, নৈতিকতা। বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে বলা আছে, লাস্ট প্রশ্নটা ছিল এরকম, বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ধারণার কোনো প্রযোজ্যতা আছে কি? হ্যাঁ, তো এখানে যে ধারণাগুলো ব্যাখ্যা করা আছে, ধারণাগুলোর প্রযোজ্যতা এখানে আছে কি? প্রযোজ্যতা দেওয়ার জন্য এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধারণাগুলির প্রযোজ্যতার জন্য একটি লক্ষ্য বা গুরুত্বপূর্ণ যে সাংগঠনিক আচরণের নীতিগুলি যে কোনো কর্মজীবনে, কর্মক্ষেত্রের সেটিংয়ে সর্বজনীনভাবে প্রযোজ্য। দেশ বা সংস্কৃতি নির্বিশেষে সংস্থাগুলি কর্মরত ব্যক্তির হাজিরা একই ধরনের আচরণগত নির্দেশন এবং মনস্তাত্ত্বিক প্রবণতা প্রদর্শন করে। আচ্ছা, তৈয়ব ভাই আছেন? আপা শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। আজকে প্রচন্ড ঘুম পাচ্ছে। আচ্ছা, সাংগঠনিক সাংগঠনিক আচরণের মূল উপাদান বা শক্তি বর্ণনা করুন। এই যে প্রশ্ন, এটা কিন্তু 99% এগুলা কিন্তু সাংগঠনিক আচরণ থেকে আসবেই, সাংগঠনিক আচরণ থেকে কিন্তু আসবেই এগুলা। তাহলে সাংগঠনিক আচরণের মূল শক্তি বা উপাদান বর্ণনা করুন। মূল শক্তিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি কোনটি? আপনার উত্তরের পক্ষে যুক্তি দেন। তাহলে মূল শক্তিগুলো কি কি আছে? মানুষ, কাঠামো, প্রযুক্তি, বাহ্যিক, সামাজিক পরিবেশ, অথবা শুধু পরিবেশ। এগুলো হচ্ছে মূল শক্তি, তাই না? তো এখানে আমাদের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হওয়ার কারণ, আমাদের মূল শক্তি রয়েছে কয়টি? সাংগঠনিক আচরণের মূল শক্তি বা উপাদান বর্ণনা করুন। মূল শক্তি বা উপাদান বর্ণনা আগে করে আসি আমরা। মানুষ, কাঠামো, প্রযুক্তি এবং বাহ্যিক সামাজিক পরিবেশ। তাহলে এই চারটি উপাদান আমাদের কিন্তু সাংগঠনিক আচরণকে মূল শক্তি। এখন সাংগঠনিক আচরণের এই মূল শক্তিগুলির মধ্যে কোনটাই সবচেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ? তো এক, দুই, তিন, চার, এই চারটির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? 1 নাম্বার মানুষ। মানুষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। তাহলে মানুষ কেন গুরুত্বপূর্ণ শক্তি? এখানে সেটা দেওয়া আছে, মানব পুঁজি, অভিযোজন যোগ্যতা, মানুষেরা খাপ খাইয়ে নিতে পারে, সংস্কৃতির নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ। এটা মানুষই একমাত্র করতে পারে। কোনো এআই চালিত কোনো যন্ত্র এত নিখুঁত বা প্রাণবন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আচ্ছা, আচ্ছা আপা, আজকে একটু কথা বলার হারিয়ে ফেলেছি আর কি। মানে
প্রচন্ড চোখে ঘুম ঘুম ভাব আসছে আর কি। ঠিক আছে, আপনি যতটুকু পড়াইছেন এর মধ্যে আমরা হ্যাঁ, এটা দেখবেন কিন্তু আপা, এটা দেখে নিব। এটা আসবেই যে সাংগঠনিক আচরণের এই যে মডেলগুলো, হ্যাঁ, সাংগঠনিক আচরণ জি, থেকে কিন্তু আসবেই, এবং এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন হবেই। 2টি অধ্যায় দেখলে এনাফ, আপনার 5টি প্রশ্ন লেখার জন্য 2টি প্রশ্ন দেখলে, সরি, 2টি অধ্যায় দেখলে এনাফ। হুম। তো আমরা সেখানে 3টি 4টে আচ্ছা, দেখবো, ঠিক আছে। একটু আহ, মানে ভয়ভীতি বা অস্থিরতাটা কমিয়ে একটু খালি দেখেন, দেখবেন যে হয়ে যাবে ইনশাল্লাহ, একটু টুকটাক করে দেখতে দেখতে হয়ে যাবে। এই যে সাংগঠনিক আচরণের এই যেটা বিভিন্ন মডেল, সংক্ষেপে এটা ব্যাখ্যা করতে হবে: স্বৈরতান্ত্রিক মডেল, তত্ত্বাবধান মডেল, সমষ্টি মডেল। এখন এই এই অধ্যায় থেকে কোশ্চেন কতগুলো দিতে পারেন টোটাল? কোশ্চেন তো অনেক মানে হবে। হয়তো আনুমানিক দুইটা দুইটা কোশ্চেন মানে আমরা পাবো, দুইটা কোশ্চেন তো পাবেন কম এখানে, পাবো। দুইটা, দুইটা তো কমন পাবেন। আচ্ছা, এবং কি জি, কোথা থেকে আসবে এটা আমি আপনাদের বলেও দেবো নি, এটা মেবি মানে আমার প্রেডিকশন আর কি, অনুমান। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা আমি বলে না, দেবো। বলে দিলে তাহলে সাজেশনটা মানে একদম অনেকগুলো না দিয়ে একদম ইম্পর্টেন্ট বেশি যেগুলো সেগুলো হলো যদি মোটামুটি 10টা বা তারও একটু কম হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। জি জি জি। যদি মনে করেন যে এমন আর অন্যান্য গুলো একটু অপশনাল দেখলাম আমরা, আর হুম। এই কিছু আছে কোশ্চেন একদম বেশি বেশি ইম্পর্টেন্ট বা আসতে পারে এমন কয়েকটা দিলেন, আর কিছু আছে হইলো একটু ধারণা নিয়ে গেলাম। জি জি। হ্যাঁ, এভাবেই করে দিয়েন তাহলে ভালো হবে। তাহলে আমরা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট থেকে কি আমরা 2টা চ্যাপ্টার ভালোভাবে দেখলেই আমরা দুই, দুইটা 5টা না, কোশ্চেন পাবো? দুইটা চ্যাপ্টার দেখবেন, আর একটা সহজ একটা চ্যাপ্টার আছে, প্রেষণা, ওই আচ্ছা, চ্যাপ্টারটা একটু দেখবেন, 3টা চ্যাপ্টার দেখবেন, সহজ আছে ওটা। জি জি এই 3টা জি, চ্যাপ্টার দেখলে আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশ, সেভাবেই তাহলে আমরা আগাবো, জি আগাইলে হবে ইনশাল্লাহ। তো জি ঠিক আছে স্যার, জি আপনার যদি ইয়ে লাগে আজকে বাদ দিয়ে দেন, জি যতটুকু আপা। আলোচনা হয়েছে তার মধ্যেই আমরা কমপ্লিট করবো। জি আপা। ঠিক আছে, জি থ্যাংক ইউ জি। স্যার। আসসালামু আলাইকুম।